শিক্ষার্থী বন্ধুরা, নিপ্র অধ্যয়ন কেন্দ্র থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো এবং ভালো মতো লেখাপড়া করছো। আজকে আমরা পড়ব ডিজিটাল সময়ের তথ্য এই অধ্যায়ের সেশন 3 শর্টকাট কি এই বিষয়টি নিয়ে। প্রথমে আমরা একটু পড়ে যাই এবং তারপর আমরা প্র্যাকটিক্যালি দেখাবো কিভাবে এই কাজগুলো করতে হয়। তাহলে শুরু করি। আচ্ছা, প্রথমে বলে নিই শর্টকাট। শর্টকাট শব্দটি তোমরা শুনে থাকবে। শর্টকাট মানে হচ্ছে খুব অল্প সময়, যেটা অনেক বড় লম্বা একটা দূরত্ব মনে করো অতিক্রম করতে হবে, সেটার জন্য একটা লম্বা রাস্তা অতিক্রম করতে হবে, কিন্তু আমরা অল্প ছোট রাস্তা দিয়ে সেই গন্তব্যে পৌঁছতে পারবো, এরকম একটা অর্থ। তো এখানেও ব্যাপারটা তাই। চলো আমরা পড়ি, দেখি এখানে কি বলা হয়েছে। কম্পিউটার ব্যবহার করে কোনো একটি কাজ করতে পারা বেশ মজার, তাই না? অবশ্যই তাই। আমাদের সমস্যাগুলো একসঙ্গে করার কাজটি আমরা খাতায় কিংবা বোর্ডে লিখেও করতে পারতাম, কিন্তু এই সুযোগে আমাদের কম্পিউটারের কাজ করা শেখা হয়ে গেল। আমাদের ভবিষ্যতের সব কাজ কিন্তু কম্পিউটার ব্যবহার করেই করতে হবে, তাই এখন থেকে একটু একটু করে শেখা হলে মন্দ হয় না, তাই না? আজকেও আমরা ওয়ার্ড প্রসেসিংয়ের কাজ করব, কিন্তু আজকের কাজটি একটি খেলার মতো হবে। ঠিক আছে? নিচে কিছু ইনস্ট্রাকশন বা নির্দেশনা দেওয়া আছে। কম্পিউটারে একটি ফাইল তৈরি করে এই নির্দেশনা অনুসরণ করলে আমাদের ওয়ার্ড ফাইলে কি পরিবর্তন হবে তা আমরা লিখব। শ্রেণীকক্ষের সব শিক্ষার্থী যেন এই খেলাটিতে অংশগ্রহণ করতে পারে তা লক্ষ্য রাখব। এখানে একটি ছক দেয়া আছে, দেখো। কম্পিউটারের কিবোর্ডে এই কিগুলো চাপবো। এখানে যে আমরা বামের কলামে যে কিগুলো দেখতে পাচ্ছি, এই কিগুলো চাপলে ডান পাশের যে কলাম আছে, বাম পাশের ঘরের কিগুলো চাপলে কি ঘটে, তার নিচের যে ঘরগুলোতে লেখা নেই সে ঘরগুলোতে লিখব, মানে ডান পাশের এই কলামে আমরা লিখব। আচ্ছা, এখানে আমি এই কাজটা তোমাদের জন্য করে রেখেছি ইতিমধ্যেই। চলো আমরা সেই ফাইলটাতে এই কাজগুলো দেখি কিভাবে করতে হয়। দেখো, এখানে ছকটি আমি করে রেখেছি তোমাদের জন্য। Ctrl+A, অর্থাৎ কিবোর্ড থেকে যে CTRL বা কন্ট্রোল কিটা আছে এই কিটা এবং এ যে কিটা আছে, এই দুটো যদি একসাথে আমরা চাপি তাহলে এই ডকুমেন্টের পুরোটাই সিলেক্ট হয়ে যায়। যেমন ধরো এখানে Ctrl+A, আমি যদি চাপি Ctrl+A, আমি পুরোটা দেখো, পুরো ডকুমেন্টটা সিলেক্ট হয়ে গেছে কন্ট্রোলে চাপার কারণে। আমরা সেই কথাটা যা হলো সেটা আমরা এখানে লিখেছি যে ডকুমেন্টের পুরো অংশ সিলেক্ট হয়ে গেছে। এরপরে একটি নির্দিষ্ট লেখা সিলেক্ট করে Ctrl+C যদি আমরা চাপি তাহলে কি ঘটবে? নির্দিষ্ট লেখা সিলেক্ট করে Ctrl+C চাপি, এর অর্থটা কি? যেমন ধরো আমি এই নির্দিষ্ট এই লেখাটা সিলেক্ট করে এই লেখাটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে যদি আমি Ctrl+C চাপি, চেপে এটা অন্য একটা জায়গায় আমি নিয়ে যাই, এই কলামে মনে করো আমি এন্টার দিয়ে নিচে আসলাম, এখানে Ctrl+V যদি চাপি তাহলে দেখো এই সিলেক্ট করে এই অংশটা কপি করা ছিল, মেমোরিতে কপি হয়েছিল, সেটা আবার এখানে Ctrl+V চেপে আমি পেস্ট করে দিলাম। ঠিক আছে? আমি ডিলিট চেপে সিলেক্ট করে ডিলিট চাপলাম, ডিলিট করে এটাকে মুছে দিলাম। তাহলে Ctrl+V দিয়ে কি হয় সেটাও আমরা দেখে গেলাম। ঠিক আছে? আচ্ছা, এবার আসি Ctrl+B। Ctrl+B দিয়ে কি হয়? আমরা একটা অংশকে সিলেক্ট করে নেব। ধরো হয়ে গেছে, এই কথাটা আমি সিলেক্ট করেছি। সিলেক্ট করে আমি যদি Ctrl+B প্রেস করি তাহলে কি হচ্ছে? লেখার সিলেক্টেড অংশটি বোল্ড বা মোটা হয়ে গেছে। হয়েছে না? ঠিক তাই। এইভাবে আমরা আরেকটা শর্টকাট কি দেখি, Ctrl+X, এইটা একটা শর্টকাট কি। আচ্ছা, এটা যদি আমরা প্রেস করি তাহলে কি হবে? যে ধরো আমরা এই লেখাটা হয়েছে লেখাটা আমি এখান থেকে কাট করে ফেলবো, মানে এখান থেকে নিয়ে নিব। কাট কোথায় গেল? হারিয়ে যায়নি,
এটা মেমোরির একটা অংশে রয়ে গেছে। এটাকে ক্লিপবোর্ড বলে, তোমরা হয়তো সামনে গেলে বড় হলে আরও শিখবে। মেমোরির একটা অংশতে এটা রয়ে গেছে। এখন ওই অংশটা আমি যেখানে খুশি সেখানে নিয়ে আবার পেস্ট করে দিতে পারবো। মানে ওখান থেকে আমি কাট করেছি, এখানে এসে আমি পেস্ট করে দিলাম, ঠিক এরকম। আবার কন্ট্রোল জেড চাপলে যেমন ছিল তেমন হয়ে গেল। কন্ট্রোল জেড চেপেছি, আগে যেমন ছিল তেমনই হয়ে গেল। এই যে কন্ট্রোল জেডের কাজটাও কিন্তু আমরা শিখে গেলাম। মানে আমরা যেটা করেছি সেটা মানে ডু আর আনডু, আমরা যেটা করেছি সেটা ডু ডান আমরা করেছি, আর আনডু কন্ট্রোল জেড চাপলে আনডু হয়ে যায়, এটা যে কাজটা করেছি সেটা আর থাকবে না। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছি। আচ্ছা, তা আবার তারপরেও দেখাচ্ছি। এ মনে করো যাবে কথাটা আমি ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিলাম। এখন যদি কন্ট্রোল জেড চাপি, কন্ট্রোল জেড আবার আগের জায়গায় ফিরে আসলো। আচ্ছা, এবার আসি এন্টার। এন্টার কি যদি আমরা চাপ দিই তাহলে কি হবে? মনে করো যে আমি এখানে কোনো লাইন নেই, যেমন একটি ফাঁকা লাইন তৈরি হয়েছে, এর নিচে কোনো লাইন নেই, আমি এখানে একটা কার্সরটা এনে এন্টার প্রেস করলাম, তাহলে আর একটা লাইন তৈরি হয়ে গেল। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এরপরে আসি ব্যাক স্পেস। দেখো আমি ব্যাক স্পেসের কাজটা করে ফেলেছি, এন্টার দিয়ে লাইন তৈরি করেছি, আবার ব্যাক স্পেস চাপ দিলাম, আবার ওই লাইনটা মুছে গেল। এরকম, যেমন ধরো আমি এটা আমরা মুছে ফেললাম, আবার কন্ট্রোল জেড চেপে এটাকে নিয়ে আসলাম। ব্যাক স্পেস দিয়ে কোনো একটা অক্ষর বা কোনো একটা কিছু, কোনো লাইন বা কোনো একটা অক্ষর আমরা মুছে ফেলতে পারি। ঠিক আছে, যখন আমরা লিখেছি যে একটি অক্ষর মুছে গেছে। আবার কন্ট্রোল এফ, কন্ট্রোল এফ এখানে কি বলা আছে যে একটি নেভিগেশন বার আসবে, যেখানে আমরা সেখানে আমরা একটা স্পেস রয়ে গেছে, কেটে দিয়ে এটাকে ঠিক করে দিলাম। সেখানে আমরা ডকুমেন্টের একটি শব্দ মুছতে চাই, তা লিখেছি এবং এন্টার চেপেছি। পুরো ডকুমেন্টে ওই শব্দ কোথায় কোথায় আছে তা বের হয়ে গিয়েছে। মনে করো গিয়েছে এই কথাটা আমাদের এই ডকুমেন্টসে কোথায় আছে, আমরা যদি সেটা বের করতে চাই তাহলে আমরা কি করব? কন্ট্রোল এফ চেপেছি এবং আমার ওই যেটা আমি কপি করে রেখেছি গিয়েছে কথাটা সেখানে পেস্ট করে দিলাম। দিলে এই যে দেখো আমাদের সাথে সাথে দেখাচ্ছে এই লেখাটা কোথায় আছে। আবার এন্টার দিয়েছি, না আর কোথাও নাই। ঠিক আছে, তাহলে এটা আমরা পেয়ে গেলাম। তাহলে এইভাবে আমরা কোনো কিছু খুঁজে বের করতে পারি। যেমন সিলেক্ট কথাটা কোথায় কোথায় আছে, কত জায়গায় আছে, কন্ট্রোল সি দিয়ে আমি কপি করলাম, কন্ট্রোল এফ প্রেস করলে এই উইন্ডোটা আসলো, সেখানে আমি কন্ট্রোল ভি প্রেস করে দিলাম, এই দেখো সিলেক্ট কথাটা কোথায় কোথায় আছে সেটা আমাদেরকে দেখাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, তো আমরা শিখে গেলাম যে কন্ট্রোল এফ দিয়ে কি করতে হয়। ঠিক আছে, এরপরে চলো আমরা আর একটা অংশ, আমরা সেখানে ফিরে যাই, তোমাদের বইটাতে ফিরে যাই। আচ্ছা, এই পর্যন্ত আমরা করেছি, বইয়ে ফিরে এসেছি। এরপরে দেখো যে আমরা কম্পিউটারের এই খেলার মাধ্যমে ওয়ার্ড প্রসেসিংয়ের অনেক শর্টকাট কি শিখে গিয়েছি। মজার ব্যাপার হলো যে এই যে শর্টকাট কিগুলো শুধু মাইক্রোসফট ওয়ার্ড প্রসেসিংয়ের কাজেই লাগবে না, অন্যান্য অনেক সফটওয়্যার বা অ্যাপ্লিকেশনে কাজ করার সময়ও এসব শর্টকাট কি কাজে লাগবে। যেমন অন্যান্য অ্যাপ্লিকেশন বলতে যেমন ধরো মাইক্রোসফটের যে মাইক্রোসফট ওয়ার্ড, এটাতে আমরা করলাম, তারপরে এটা হতে পারে পাওয়ার পয়েন্ট হতে পারে। হ্যাঁ, এখানেও কিন্তু একই রকম, এই শর্টকাট কিগুলো মোটামুটি একই রকম, সবখানেই কাজে লাগবে। এবার আমরা আমাদের লক্ষ্য দল বা টার্গেট গ্রুপের সমস্যা সমাধানের কাজটি এগিয়ে নিয়ে যাব। সবাই মিলে সিদ্ধান্ত নিব আমার টার্গেট গ্রুপের কোন সমস্যাটি সমাধান করতে চাই। এক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা কিন্তু আলাদা আলাদা সমস্যা নিয়ে এসেছিলাম, কিন্তু কিছু কিছু সমস্যা আছে যেগুলো আমাদের লক্ষ্য দলের সবাই কম বেশি সম্মুখীন হয়। তাই আমরা এমন সমস্যাটি বেছে নিব যা অনেকের উপকারে আসবে।
দলগত আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিব কোন সমস্যাটি আমরা বাছাই করব। এখানে তোমাদের জন্য আমি আগেই এই সমস্যাটির এই ছকটি পূরণ করে রেখেছি। ঠিক আছে, এখানে আছে আমাদের লক্ষ্য দল, তারপরে আমরা এই যে এই ছকটি এখানে বাড়ির কাজও কিছু আছে, এই বাড়ির কাজ এগুলো আমি তোমাদের শুধু বোঝানোর জন্য একটা করে রেখেছি। চলো আমরা সেখানে দেখে আসি। আমাদের লক্ষ্য দল, আমরা যে সমস্যাটি নিয়ে কাজ করব বলে সিদ্ধান্ত নিয়েছি। আচ্ছা, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে পরিবেশ দূষণ, এটার উপরে আমরা কাজ করব। আচ্ছা, তাহলে কি পরিবেশ দূষণের বিষয়টা কি, আমরা পরিবেশ দূষণ রোধ করা যায় কিভাবে, এটা নিয়ে আমরা কাজ করব। তারপর আসো, আমরা যে কারণে সমস্যাটি চিহ্নিত করেছি, কেন আমরা এটা চিহ্নিত করলাম। আচ্ছা, আমাদের এলাকার পরিবেশ দূষণ বৃদ্ধি পাচ্ছে, রাস্তার পাশে মানুষ ময়লা আবর্জনা ফেলছে, ফলে চারিদিকে দুর্গন্ধ ছড়াচ্ছে। মানুষ গাছ কেটে পরিবেশের জন্য বিপর্যয় ডেকে আনছে, বন্যা, খরা ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি পাচ্ছে। সুতরাং এটা নিয়ে আমাদের কাজ করতে হবে, এই কারণে আমরা এটা নিয়ে কাজ করছি। এখন আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমাদের সমস্যাটি সমাধানের তথ্য যে উৎসে পাওয়া যেতে পারে, কোন উৎস থেকে আমরা এই সমাধানের তথ্যগুলো পাব। আচ্ছা, আমরা এই কয়েকটি উৎস আমি লিখে রেখেছি, যেমন শিক্ষকের কাছ থেকে আমরা কিছু তথ্য পেতে পারি কিভাবে সমাধান করা যায়, অভিভাবকের কাছ থেকে, প্রতিবেশী কারো কাছ থেকে, পাঠ্যপুস্তক পড়ে আমরা কিছু জানতে পারবো, ইন্টারনেট সার্চ করে আমরা কিছু তথ্য জানতে পারবো, এবং সংবাদপত্র পড়েও আমরা এ সম্পর্কে জানতে পারবো। আশা করি কিভাবে এই ছকটি পূরণ করতে হয় সে সম্পর্কে তোমাদের একটি পরিষ্কার ধারণা হয়েছে। তারপরেও যদি কোনো সমস্যা থাকে আমাদেরকে জানাবে। আজকের মতো এই সেশনটা শেষ করছি। যাওয়ার আগে আবারও বলে রাখি, তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন চেপে রাখবে পরবর্তী ভিডিও আসার সাথে সাথে, যেন তোমরা নোটিফিকেশন পেতে পারো। ধন্যবাদ সবাইকে।